আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসলাম মিয়া, প্রভাষক অর্থনীতি বিভাগ, সাভার সরকারি কলেজ। খুব করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, যার কারণে শিক্ষা কার্যক্রমও বন্ধ রয়েছে। তো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই করোনা ভাইরাসের কারণে আপনারা সবাই বাসায় থাকবেন, নিরাপদে থাকবেন। আমি আপনাদের জন্য একটা অনলাইন ভিত্তিক ক্লাসের ব্যবস্থা করেছি, যা আপনাদের খুবই উপকারে আসবে। তো আমার বিষয়টা হচ্ছে আহ, অর্থনীতি প্রথম পত্র, যা একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য খুবই উপকার আসবে। আমি অর্থনীতি প্রথম পত্রে বাজার অধ্যায়কে নিয়ে একটু আলোচনা করব। এই বাজার অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে বিগত মানে সবসময় প্রশ্ন হয়। তো আমার এই লেকচারটা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, সাথে সাথে আমাদের অনার্সের যারা স্টুডেন্ট আছে তাদেরও একটু উপকার আসবে আমার মনে হয়। যার কারণে আপনারা সবাই একটু মনোযোগ সহকারে আমার লেকচারটা একটু শোনার চেষ্টা করবেন। তো শুরু করা যাক আমার লেকচারটা, বাজার অধ্যায়। তো প্রথমে আমাকে জানবো যে বাজার কি। তো বাজার বলতে আমরা সাধারণত জানি কোনো স্থান বা জায়গায় যেখানে ক্রেতা বিক্রেতার মধ্যে আহ, পণ্য কেনাবেচা হয়। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে কোনো জায়গা বা স্থানকে বোঝায় না। অর্থনীতিতে একটি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দামে, নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রতিযোগিতার ভিত্তিতে ক্রয় বিক্রয় সংঘটিত হওয়াকে অর্থনীতিতে বাজার বলে। যেমন আমরা বলতে পারি চালের বাজার, মাছের বাজার, তৈরি পোশাক বাজার, অনলাইন ভিত্তিক বাজার ইত্যাদি। অনলাইন ভিত্তিক বাজার আমরা এই কারণে বললাম, আমরা অনলাইনে এখন বর্তমানে অনেক ধরনের পণ্য সামগ্রী ক্রয় বিক্রি হয়, যার কারণে আমরা বলি যে এটা একটা বাজার। তাই এসব বাজারে ক্রেতা বিক্রেতা নির্দিষ্ট দামে পণ্য কেনাবেচা হয়। এখন আমরা জানবো যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারের প্রকারভেদ। আর অনেক ধরনের প্রকারভেদ আছে, তার থেকে আমি একটা প্রতিযোগিতা ভিত্তিতে বাজারের প্রভাবেদ এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো এটা খুবই ইম্পর্টেন্ট, যার কারণে আমি এটার উপর বেশি গুরুত্ব আরোপ করেছি। আমরা পরবর্তীতে আরো অন্যান্য ওপর ভিত্তি করে যে বাজারের প্রভাবভেদ সেগুলো আলোচনা করব। তো প্রতিযোগিতা ভিত্তিতে বাজার আমরা কয় ধরনের হয় সাধারণত আমরা জানি দুই প্রকার। একটা হচ্ছে আমাদের পূর্ণ প্রতিযোগিতা বাজার, আর একটা হচ্ছে আমাদের অপূর্ণ প্রতিযোগিতার বাজার। তো পূর্ণ প্রতিযোগিতা বাজার বলতে আমরা এটা বলি যে এখানে আমাদের যে ক্রেতা এবং বিক্রেতা কেউই বাজারের পণ্যের যোগানকে নিয়ন্ত্রণ করতে পারে না বা আধিপত্য বিস্তার করতে পারে না। এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা এবং বিক্রেতা বাজার সম্পর্কে পূর্ণ ধারণা থাকে। আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এখানে ক্রেতা বা বিক্রেতা যে কেউ বাজারের পণ্যের যোগানকে নিয়ন্ত্রণ করতে পারে বা আধিপত্য বিস্তার করতে পারে। আর যার কারণে এটাকে বলা হয় অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। কিন্তু আমরা এখন সংখ্যার দিক থেকে আমরা জানবো সংক্ষেপে যে কোন বাজার বা বাজারটাকে কাকে বলে বা কেমন হবে। তো সংখ্যা ভিত্তিতে আমরা প্রথমে বলি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে, যে যেখানে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা থাকবে। এখানে অসংখ্য বলতে এমন বোঝায় যে অসংখ্য বলতে বোঝাচ্ছে যেখানে আমাদের গণে শেষ করা যাবে না। তার মানে ক্রেতার সংখ্যা গণে শেষ করা যাবে না, আর বিক্রেতার সংখ্যা গণে শেষ করা যাবে না। তো এই ধরনের বাজারকে কি বলবো আমরা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলবো। আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেখানে আমরা সরি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি, যেমন কি পোশাক শিল্প বাজার। তো
তো পোশাক শিল্প বাজারে আমরা জানি যে এখানে আমাদের অসংখ্য ক্রেতা, অসংখ্য বিক্রেতা থাকবে। আসলে বাস্তবিক অর্থে বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আসলে এক্সাম্পল দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আমরা তারপরও একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি পোশাক শিল্প বাজার, যেখানে আমাদের অসংখ্য ক্রেতা, অসংখ্য বিক্রেতা থাকে। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেখানে এক বা একাধিক ক্রেতা বিক্রেতা থাকবে, অথবা একজন ক্রেতা বা একাধিক ক্রেতা বা অসংখ্য ক্রেতা থাকবে, অথবা একজন বিক্রেতা, একাধিক বিক্রেতা বা অসংখ্য বিক্রেতা থাকবে আহ, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। যার কারণে আমাদের পণ্যের যোগানকে ক্রেতা বা বিক্রেতা যে কেউ আধিপত্য বিস্তার করতে পারে বা নিয়ন্ত্রণ করতে পারে। এখন আমরা দেখব যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কয়েকটা ভাগ। তো প্রথম ভাগটা আমরা বলি যে মনোপলি বাজার, দ্বিতীয়টা হচ্ছে আমাদের ডুওপলি বাজার, তৃতীয়টা হচ্ছে আমাদের অলিগোপলি বাজার, আর 4 নম্বর হচ্ছে আমরা বলি সাধারণত মনস্বনী বাজার। এছাড়া আরো অনেক অপূর্ণ প্রতিযোগিতা বাজার আছে, কিন্তু আমাদের এই ইন্টারমিডিয়েটের জন্য আমাদের এই 4 ধরনের বাজার সম্বন্ধে একটু ধারণা থাকলেই হবে। তো এখন আমরা মনোপলি বাজারটা কাকে বলে জানবো। তো প্রথমে আমরা জানি যে মনোপলি বাজারে, যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকবে কিন্তু আমাদের অসংখ্য ক্রেতা থাকবে। তাহলে যে বাজারে একজন বিক্রেতা, অসংখ্য ক্রেতা থাকবে সেই বাজারকে কি বলবো আমরা? মনোপলি বাজার বলি। তাহলে আমরা মনোপলি বাজার, তাহলে এই ধরনের একটা এক্সাম্পল আমরা কি হতে পারি, এক্সাম্পল হিসেবে বলতে পারি এখানে আমাদের যে ওয়াসা। ওয়াসা হলো এমন একটা প্রতিষ্ঠান, পানি সরবরাহকারী, মানে একটি মতো প্রতিষ্ঠান যেখানে পানি সরবরাহের মতো একটা প্রতিষ্ঠান। তো আর এখানে আমাদের ক্রেতা কিন্তু অসংখ্য, অসংখ্য, যার কারণে ওয়াসা হচ্ছে একটা মনোপলি বাজারে একটা বাজার। তারপরে আমরা নেক্সটে চলে যাচ্ছি ডুওপলি বাজার। ডুওপলি মানে দুইজন বিক্রেতা থাকবে এবং অসংখ্য ক্রেতা থাকবে। তাহলে দুইজন বিক্রেতা, অসংখ্য ক্রেতা নিয়ে যে বাজারটা গঠিত হবে সেটাকে বলে আমরা ডুওপলি বাজার। এখন আমরা একটু খেয়াল করব যে আসলে কোন বাজারটা দুইজন বিক্রেতা, অসংখ্য ক্রেতা থাকতে পারে। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আমার পল্লী বিদ্যুৎ আর হচ্ছে অবদা। তো বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ছিল দুইটা, একটা হচ্ছে পল্লী বিদ্যুৎ, একটা অবদা। তো আর এখানে ক্রেতা কিন্তু অসংখ্য। আর পল্লী বিদ্যুৎ আর অবদা, আমরা কিন্তু এরা কি বিদ্যুৎ সরবরাহকে কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে বা আধিপত্য বিস্তার করতে পারে। তো এখন যেহেতু অবদাটা নাই, শুধু পল্লী বিদ্যুৎটাই আমাদের বিদ্যুৎ সরবরাহ প্রদান করে থাকে, তারপরে আমরা ধরে নিলাম পল্লী বিদ্যুৎ অবদা হচ্ছে ডুয়াপল্লী বাজারের একটা বাজার। তারপরে এখন আমরা আছি অলিগোপলি বাজার। অলিগোপলি বাজারে কয়েকজন বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকবে। তাহলে যে বাজারে কয়েকজন বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকবে সে বাজারকে কি বলবো আমরা? অলিগোপলি বাজার বলি। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা কোন বাজারকে বলতে পারি? সাপোজ আমরা মনে করতে পারি মোবাইল ফোন কোম্পানিগুলো। মোবাইল ফোন কোম্পানিগুলো একটু খেয়াল করে দেখো যে এখানে গ্রামীণ ফোন, টেলিটক, বাংলালিংক, রবি, এয়ারটেল, মতো কয়েকটা প্রতিষ্ঠান শুধু মোবাইল ফোন কোম্পানি তারা সেবা দিয়ে থাকে। আর এখানে ক্রেতা কিন্তু অসংখ্য ক্রেতা। তাহলে আমরা মোবাইল ফোন কোম্পানিগুলোকে আমরা কি বলতে পারি? অলিগোপলি বাজার। তারপরে মনস্বনী বাজার। আর মনস্বনী বাজারে মাত্র একজন ক্রেতা থাকবে, কিন্তু বিক্রেতা থাকবে কি? অসংখ্য বিক্রেতা থাকবে। তাহলে বাস্তবিক অর্থে আসলে এই ধরনের বাজার খুঁজে পাওয়া অনেক কঠিন। তারপরে একটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিব। সেই এক্সাম্পলটা হচ্ছে যেমন একটি এলাকায় যদি একটি পাটকল থাকে তাহলে সেই বাজারটা কি বলবো? মনস্বনী বাজার। কেন? কোন একটা এলাকায় যদি অসংখ্য কৃষক যদি পাট উৎপাদন করে আর ওই এলাকায় যদি একটা মাত্র পাটকল থাকে, তাহলে আমরা বলবো যে সব কৃষক ওই পাটকলে পাট বিক্রি করে। তার মানে ক্রেতা মাত্র একটা, কিন্তু বিক্রেতা কিন্তু অসংখ্য। তাহলে আমরা এই ধরনের বাজারকে কি বলবো? আমরা মনস্বনী বাজার বলি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বিক্রেতাকে দাম গ্রহীতা বলা হয় কেন? তো আমরা পূর্ণ প্রতিযোগিতা বাজার সম্বন্ধে একটু ধারণা নিয়েছি, তারপরও আমরা এই বাজারে আমরা ক্রেতা বিক্রেতাকে কেন দাম গ্রহীতা বলা হয়। আর দাম গ্রহীতা বলতে আমরা এটা বোঝাই যে তারা দাম গ্রহণ করে, তারা দামকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে না।
তো এটাকে আমরা একটু বোঝানোর জন্য আমরা চিত্র ব্যবহার করব, কিন্তু পরীক্ষার মধ্যে চিত্র দেওয়াটা দরকার নেই, কিন্তু আমরা বোঝানোর জন্য আমি চিত্র ব্যবহার করব, যা তোমাদের অনেকটা একটা বুঝতে সহজ হবে। তো আমি আমার আঙ্গিকে এটা বোঝানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে জানি যে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা থাকে। তো তার মধ্যে আমরা একজন ক্রেতার চাহিদা রেখা কেমন হবে তা আমরা দেখব। তো আমরা এখানে একটা অক্ষ নিলাম, ভূমি অক্ষ লম্ব অক্ষ, আর মূলবিন্দু আর ভূমি অক্ষকে পরিমাণ দ্বারা নির্দেশ করলাম, আর লম্ব অক্ষকে দাম দ্বারা নির্দেশ করলাম। তাহলে একটা ডান দিকে নিম্নগামী একটা রেখা অঙ্কন করলাম। তাহলে যেহেতু দামের সাথে পরিমাণের বিপরীতমুখী সম্পর্ক একটা রেখা, তাহলে এই রেখাটা হবে চাহিদা রেখা। তো এই চাহিদা রেখা বললাম একজন ক্রেতার চাহিদা, একজন ক্রেতার চাহিদা। কেননা আমরা জানি পণ্য প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা থাকে, তার মধ্যে একজন ক্রেতা চাহিদা অঙ্কন করলাম। ডানে আরেকটা চিত্র আমরা আঁকবো, যেখানে আমরা লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে আমরা পরিমাণ, পরিমাণকে আমরা কোটিতে দ্বারা ডিফাইন করলাম, আর একটা চাহিদা রেখা অঙ্কন করলাম। সেই চাহিদা রেখা হচ্ছে আমাদের বাজার চাহিদা রেখা। তাহলে এটা হচ্ছে বাজার চাহিদা রেখা। তো একটা শিক্ষার্থীগুলো একটু খেয়াল করো যে আমরা এই পরিমাণ আর একজন ক্রেতা চাহিদা পরিমাণকে আমরা জাস্ট শুধু এককটা হতে পারে একক বা দশক, কিন্তু বাজারে চাহিদা পরিমাণ কোটি দ্বারা নির্দেশ করলাম। কেননা কারণ আমরা জানি পণ্য প্রতিযোগিতামূলক বাজার অসংখ্য ক্রেতা থাকে, তাহলে সবগুলো ক্রেতার চাহিদা যদি যোগ করা হয় তাহলে সেটা কোটিতেই দাঁড়াবে। ধরে নিলাম একজন ক্রেতার চাহিদা হয়তো বা 100 200 300 এরকম হতে পারে, বা 50 60 হতে পারে, তাই না? যার কারণে বাম পাশের চিত্রটা হচ্ছে আমাদের একজন ক্রেতার চাহিদা, ডান পাশের চিত্রটা হচ্ছে বাজার চাহিদা। এখন আমরা দেখব যদি একজন ক্রেতার চাহিদা যদি বৃদ্ধি পায়, তাহলে বাজার চাহিদাকে কি কোনো প্রভাব ফেলবে কিনা। তো দেখলাম যে একজন ব্যক্তির একজন ক্রেতার চাহিদা বৃদ্ধি বাজার চাহিদাকে কোনো প্রভাব ফেলতে পারে নাই, কোনো প্রভাব পড়ে নাই। তাহলে আমরা এটা জানলাম যে একজন ক্রেতা চাহিদা বৃদ্ধি বাজার চাহিদাকে প্রভাবিত করতে পারে না। তো এখন আমি দেখবো একজন বিক্রেতার যোগানটা নিয়ে আলোচনা করব। একজন বিক্রেতার যোগান রেখাচ্ছে যোগান রেখা দেখানো, ডান দিকে ঊর্ধ্বগামী রেখা, আর বাজারে যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী রেখা। তো আমরা জানি যে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য বিক্রেতা থাকে, তার মধ্যে একজন বিক্রেতার যোগান রেখা হচ্ছে বাম দিকে দেখানো হলো, আর হচ্ছে বাজারের যোগান রেখাটা আমার ডান দিকে দেখানো হলো। এখন আমরা খেয়াল করি যে একজন বিক্রেতার যোগান যদি বৃদ্ধি পায় তাহলে বাজারের যোগান রেখাকে কোনো রকম প্রভাব ফেলবে কিনা। তো দেখা যায় যে এক বাজারের যোগান রেখাকে কোনো প্রভাব পড়ে নাই। তো আমরা এটা জানলাম যে একজন বিক্রেতার যোগান বৃদ্ধি বাজারের যোগানকে কোনোভাবে প্রভাব ফেলতে পারে না। কেন পারে না? কারণ অসংখ্য বিক্রেতার মধ্যে একজন মাত্র বিক্রেতা, সে তার বৃদ্ধি আর তার যোগান বৃদ্ধি কখনোই বাজার যোগানকে কোনো রকম ভাবে প্রভাব ফেলতে পারে না। তো এখন বাজারে দেখলাম বাজারে চাহিদা রেখা, বাজারে যোগান রেখা। তা আমরা জানি বাজারে ভারসাম্য অনুসারে আমরা জানি যেখানে চাহিদা আর যোগান সমান হবে সেখানে ভারসাম্য অর্জন করি। তাহলে ভারসাম্য অর্জন করে কোন পয়েন্টে? এ পয়েন্টে। তো এই পয়েন্টে আমাদের কি পরিমাণ দাম নির্ধারিত হবে সেটা হচ্ছে আমাদের দেখলাম পি। তাহলে বাজারের দাম নির্ধারিত হলো কি পরিমাণ? পি পরিমাণ দাম নির্ধারিত হলো। হলো এখন দেখবো আমরা যে একটা ফার্ম যে তার দাম রেখা পণ্য প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বিক্রেতা দাম রেখা কেমন হবে। তো ভূমি অক্ষ দিলাম আমরা পরিমাণ, আর লম্ব অক্ষ দিলাম আমরা দাম। তো আমরা মূলবিন্দু আর এটা দিলাম ফার্মের দাম রেখা কেমন হবে। তো যেহেতু আহ, একটা ফার্ম কোনোভাবেই বাজারে যোগানকে প্রভাবিত করতে পারে না, সেখানে বাজারে যে দামটা নির্ধারিত হবে তাকে সেই দামটা নিতে হবে। সেই কারণে আমাদের দামটা হবে আমাদের ভূমি অক্ষের সমান্তরাল হবে। তাহলে একটা ফার্মে অথবা একজন ক্রেতা বা বিক্রেতার দাম রাখা কেমন হবে? ভূমি অক্ষের সমান্তরাল হবে। এখন একটু খেয়াল করে দেখি যে যদি কিউ1 পরিমাণ যদি একটা ফার্ম বিক্রি করে তাহলে কি পরিমাণ সে দাম আহ, আহ, দাম ধার্য করবে? পি1 পরিমাণ।
কিয়ন দামে পি দামে তাকে কিয়ন পরিমাণ পণ্য বিক্রি করবে, বা সে যদি কিউ পরিমাণ পণ্য বিক্রি করে তারপর তাকে পি দামে বিক্রি করতে হবে। একইভাবে যদি আমরা বলি যে একজন ক্রেতা যদি কিয়ন পরিমাণ পণ্য ক্রয় করে তাকে পি দাম দিতে হবে, আবার কিউ পরিমাণ পণ্য ক্রয় করলে তাকে পি দামে তাকে ক্রয় করতে হবে। তার মানে এখানে একজন ক্রেতা বা বিক্রেতা মানে বাজারে যে দামটা নির্ধারিত হবে সেই দামে তাকে ক্রয় বিক্রি করতে হবে। সেই কারণে আমরা বলতে পারি যে বাজারে নির্ধারিত দামে ক্রেতা বিক্রেতাকে যে কোনো পরিমাণ ক্রয় বিক্রি করতে হয়। তার মানে সেই কারণে বলতে পারি আমরা পণ্য প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বিক্রেতাকে দামগ্রহীতা বলা হয়। এখন আমরা জানলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্ম বা ক্রেতা বিক্রেতা দাম একই হবে, ভূমি অক্ষে সমান্তরাল হবে। নেক্সট আমরা আলোচনা করব যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্মের মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয় রেখা আকৃতিটা কেমন হবে। তো আমরা মোট আয় কাকে বলে সেটাকে আমরা জানবো। মোট আয় হচ্ছে কোনো পণ্যের পরিমাণকে ওই পণ্যের দাম দ্বারা গুণ করলে যা পাওয়া যাবে তাকে আমরা মোট আয় বলি। মোট আয়কে সাধারণত আমরা টি দ্বারা প্রকাশ করা হয়। তো এখন পণ্যের দামকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম, পণ্যের পরিমাণকে আমরা কিউ দ্বারা প্রকাশ করলাম। এখন পণ্যের দামটা এখানে 10 টাকা ফিক্সড করে দেওয়া আছে, কারণ আমরা জানি যে বাজারে যে দামটা নির্ধারিত হবে সেই দামটাই একটা ফার্মকে গ্রহণ করতে হবে। সেই কারণে বাজারে দামটা নির্ধারিত হলো 10 টাকা, 10 টাকায় সব ক্ষেত্রেই 10 টাকা হবে। এখন পণ্যের পরিমাণ যদি সে 0, 1, 2, 3 যদি 0, 1, 2, 3 0 এককে যদি সে উৎপাদন করে তাহলে তাকে 10 টাকা, 1 একক বিক্রি করে তাকে 10 টাকা নিতে হবে, 2 একক বিক্রি করে তাকে 10 টাকা নিতে হবে, আর 3 একক বিক্রি করে তাকে 10 টাকা নিতে হবে। তার মানে এখানে ফিক্সড, দামটা ফিক্সড। এখন আমরা দেখবো যে মোট আয়, আমরা জানি মোট আয় হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইন্টু কিউ। মোট আয় বের করার সূত্র হচ্ছে দাম গুণন হচ্ছে পরিমাণ। তো দাম হচ্ছে এখানে কত টাকা, 10 টাকা, পরিমাণ হচ্ছে আমাদের 0। তো এখন আমরা এটাকে চিত্র মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করবো, সেই কারণে আমরা এখানে ভূমি অক্ষে নিলাম পরিমাণ আর লম্ব অক্ষে নিলাম আমরা মোট আয়, আর এটা হচ্ছে মূলবিন্দু। এখন আমি দেখবো যে 0 এককের জন্য দাম কত, 10, তাহলে মোট আয় কত হবে 0। তাহলে এটা কি বিন্দুতে প্রকাশ করলাম, আমরা এই বিন্দুতে প্রকাশ করা হলো। আবার 1 এককের জন্য আমাদের মোট আয় কত হবে 10 একক। আমরা চিত্রে দেখলাম যে 1 এককের জন্য আমাদের মোট আয় হচ্ছে কত 10, তার মানে এটা পি বিন্দু দ্বারা দেখানো হলো। আবার 2 এককের জন্য মোট আয় কত 20 টাকা, তাহলে 20 টাকা হবে। তাহলে আমাদের 2 এককের জন্য মোট আয় কত 20 টাকা, সেটা আমি কি বিন্দুতে প্রকাশ করলাম, সি বিন্দুতে প্রকাশ করা হলো। বা 3 এককের জন্য মোট আয় কত হবে 30 টাকা, সেটা আমি 3 এককের জন্য মোট আয় কত 30, সেটা আমি ডি বিন্দুতে প্রকাশ করা হলো। তাহলে আমরা এ বি সি ডি এই 4টে বিন্দু যোগ করে যে রেখা পাবো সেই রেখাটাকে আমরা কি বলবো, মোট আয় রেখা। তো মোট আয় রেখা। তো এখন আমরা দেখলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্মের মোট আয় রেখা কি হবে, ডান দিকে ঊর্ধ্বগামী এবং একটি সরলরেখা হবে। এখন আমরা গড় আয়, গড় আয়কে সাধারণত এআর দ্বারা প্রকাশ করা হয়, অ্যাভারেজ রেভিনিউ। গড় আয় সংজ্ঞায়িত করি এইভাবে, মোট আয়কে বিক্রয়কৃত মোট পণ্যের মোট পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যাবে তাকে বলা হয় আমাদের গড় আয়। গড় আয় হচ্ছে আমাদের মোট আয়কে মোট পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাবো সেটাকে বলি আমরা গড় আয়। তো এআর হচ্ছে ইকুয়াল টিআর বা হচ্ছে কিউ। তাহলে আমরা ভূমি অক্ষে নিলাম কিউ পরিমাণ আর লম্ব অক্ষে নিলাম আমরা এআর। তো এখন আমাদের 0 এককের গড় আয় আমাদের অসংজ্ঞায়িত, যেটা বের করা যাবে, সেখানে এখানে আমাদের অ্যাবসেন্ট থাকবে।
আর 1 এককে গড়ে কত হবে? 1 এককে মোটায় হচ্ছে 10, আর 1 একক হচ্ছে কত? 1 দ্বারা ভাগ করলে কত হবে? 10। 10 আমি চিত্রে আমি সেটা এই বিন্দুটা প্রকাশ করলাম। 1 এককে গড়ে কত? 10 একক, যার এই বিন্দুটা দেখানো হলো। আবার 2 এককে গড়ে কত হবে? 20, 20 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 10। তা আমি 2 একক গড়ে কত? 10, সেটা আমি 20 বিন্দু দ্বারা দেখানো হলো। আবার 3 এককে গড়ে কত হবে? 30 কে 3 দ্বারা ভাগ করলে 10। তার মানে সেটা আমি 3 একক গড়ে কত হবে? 3, সেটাকে সেই বিন্দুতে প্রকাশ করলাম। এখন এই BC যোগ করে যে রেখাটা পাবো, সেই রেখাটা হবে আমাদের কি? গড়ের রেখা। তো দেখা গেল এখানে গড়ের রেখাটা হচ্ছে আমাদের ভূমি অক্ষের সমান্তরাল হবে। এখন আমরা আসি প্রান্তিক আয়। প্রান্তিক আয়কে সাধারণত মার্জিনাল রেভিনিউ বা অ্যামাউন্টে প্রকাশ করা হয়। প্রান্তিক আয় বলতে আমরা জানি যে অতিরিক্ত 1 একক বিক্রয় পরিমাণ বৃদ্ধি করলে মোট আয়ে যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক আয়। আমরা অন্যভাবে বলতে পারি যে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির ফলে মোট আয়ে যে পরিবর্তন হবে তার অনুপাতকে কি বলা হয়? আমাদের প্রান্তিক আয়। তার মানে প্রান্তিক আয় হচ্ছে কি বললাম যে উৎপাদনের পরিমাণ বৃদ্ধির ফলে মোট আয়ে যে পরিমাণে পরিবর্তন হবে বা তার অনুপাতকে কি বললাম? আমরা প্রান্তিক আয়। আমরা বলি যে আহ, বা উৎপাদনের পরিমাণ পরিবর্তনের ফলে মোট আয়ে যে পরিবর্তন হবে তার অনুপাতকে কি বলা আমাদের প্রান্তিক আয়। অথবা বলতে পারি আমরা অতিরিক্ত 1 একক বিক্রি পরিমাণ বৃদ্ধি করলে মোট আয়ে যে পরিবর্তন হবে তাকে কি বলা হয়? প্রান্তিক আয় বলা হয়। তো আমরা জানি আমরা লম্ব অক্ষে আমাদের বহস করলাম। এখন আমরা জানি যে জিরো থেকে কোনো প্রান্তিক আয় নেই, তাই জিরো থেকে 1 একক যখন আমরা বৃদ্ধি করবো মোটায় 0 থেকে 10 একক বৃদ্ধি পায়। তার মানে 1 এককের প্রান্তিক কত? 10 একক। আর 1 থেকে 2 এককের বৃদ্ধি করার ফলে মোটা বৃদ্ধি পায় 10 থেকে 20, তাহলে পরিবর্তন হয় কত? 10 একক। 2 থেকে 3 এককের জন্য আমাদের 3 এককে আমাদের প্রান্তিক হচ্ছে 10 একক। তার মানে এখানে এ বি সি একই হলে তা হবে এখানে, এটা হবে বুদ্ধিমানের সমান্তরাল। তো এখন দেখা গেল যে আমাদের যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় রেখা, প্রান্তিক আয় রেখা, দাম রেখা কি হবে? বুদ্ধিমানের সমান্তরাল। তার একই রেখা, তার রেখাটা হবে একই রেখা হবে। তো এখন এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা এখন জানলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্মের মোট আয় রেখা হবে আর ডান দিকে ঊর্ধ্বগামী একটি সরল রেখা হবে, আর গড় আয়, প্রান্তিক আয় এবং দাম রেখা কি হবে? ভূমি অক্ষের সমান্তরাল এবং পরস্পর সমান হবে। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের মুনাফা সর্বোচ্চকরণের বা ভারসাম্য শর্ত নির্ণয়। তার মানে যে আমরা বলতে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্ম তার মুনাফা সর্বোচ্চকরণে কি ধরনের শর্ত আরোপ করবে তা আমরা নির্ণয় করার চেষ্টা করব। তো এটা পরীক্ষাতে হয়তো বা না আসতে পারে, কিন্তু আমি এটা বোঝানোর জন্য এটা চেষ্টা করতেছি আর কি, কিভাবে একটা ভারসাম্য শর্ত নির্ণয় হয়। তো এখন আমরা জানি যে প্রত্যেকটা ফার্মই তো চায় যে তার মুনাফাটা সর্বোচ্চ করতে, তাই না? তাহলে একটা ফার্ম কি পরিমাণ পণ্য উৎপাদন করলে তার মুনাফা সর্বোচ্চ হবে বা ভারসাম্য অর্জন করবে, তা আসলে তার শর্তসমূহ আমরা কি রকম হবে সেটা আমরা বের করার চেষ্টা করবো, তাই না? এখন দেখা যায় যে মুনাফার সূত্র হচ্ছে কি? টিআর মাইনাস টিসি। টিআর হচ্ছে আমাদের হচ্ছে মোট আয় আর টিসি হচ্ছে আমাদের মোট ব্যয়। এখন আমরা একটা চিত্র মাধ্যমে আমি এটা বের করার চেষ্টা করব। তো দেখালাম ভূমি অক্ষকে আমি কি ধরে পরিমাণ দ্বারা প্রকাশ করলাম, আর লম্ব অক্ষকে আমরা মোট আয় বা টিআর দ্বারা প্রকাশ করলাম। বিন্দু। এখন আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট আয় রেখা আকৃতি কেমন হবে? ডান দিকে ঊর্ধ্বগামী একটি সরলরেখা হবে, তা আমরা টিআর রেখা দ্বারা প্রকাশ করা হবে। এখন আমরা টিসি রেখা আঁকবো। টিসি রেখা আকৃতিটা হচ্ছে এইরকম আকৃতি হবে। টিসি রেখা আকৃতি আমরা এরকম হবে, সেটা আমরা
আগের অধ্যায় থেকে আমরা জানি যে টিসির আকৃতিটা এইরকম আকৃতি হয়। তো এখন আমরা দেখব যে একটা বিন্দু নিলাম, এই বিন্দু। এই বিন্দু দেখা যায় এখানে টিআর আর টিসি সমান। টিআর আর টিসি সমান। এখানে মোট আয় আর মোট ব্যয় সমান। তাহলে এখন দেখা যাচ্ছে যে কিউআর পরিমাণ পণ্য যদি সে উৎপাদন করে, তাহলে তার মোট আয় মোট ব্যয় কি হবে আমাদের সমান হবে। তো এটা আমরা আরেকটা চিত্রে দেখানোর চেষ্টা করব। তাহলে ভূমি অক্ষে নিলাম আমরা পরিমাণ, আর লম্বকে নিলাম প্রফিট, বা যারা আমরা দ্বারা প্রকাশ করলাম। আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এখন আমরা একটা জিনিস খেয়াল করলাম যে কিউ1 পরিমাণ পণ্যের উৎপাদন করে তার মোট আয় কি হবে আমাদের, আর মোট ব্যয় সমান। তাহলে কিউ1 পরিমাণের জন্য তাহলে মুনাফা কি হবে, মুনাফা হবে 0। তাহলে কিউ1 পরিমাণের জন্য মুনাফা পরিমাণ কি হবে, 0 হবে। আবার আরেকটা বিন্দু নিলাম আমি বি একটা বিন্দু। বি বিন্দুতে আমাদের এখানে মোট আয় আর মোট ব্যয় সমান। তাহলে এখানে আমাদের মুনাফা কি হবে, 0 হবে। তাহলে অর্থাৎ দেখলাম যে কিউ3 পরিমাণ যদি একটা পরিমাণ পণ্য উৎপাদন করলে তার মোট আয় আর মোট ব্যয় কি হবে আমাদের সমান হবে। তো এটা আমি প্রফিট রেখাতে দেখি কি পরিমাণ, কিউ3 পরিমাণ পণ্য উৎপাদন করলে ফার্মে মুনাফা কি হবে, 0। তো এখন আমরা একটা মুনাফা কার্ভ একটা অঙ্কন করলাম। এটা হচ্ছে একটা ফার্মের মুনাফা কার্ভ। এটা হচ্ছে একটা মুনাফা রেখা। তো এখন মুনাফা সর্বোচ্চ হবে কোন পয়েন্টে, দেখা যাচ্ছে যে সর্বোচ্চ হবে সরি। তো এটা হচ্ছে আমাদের মুনাফা পরিমাণটা, এটা হচ্ছে আমাদের মুনাফা পরিমাণটা। তো এটা হচ্ছে টিআর গ্রেটার দ্যান হচ্ছে টিসি। তার মানে এই অংশটুকুতে টিআর টিসি থেকে বড়, যে কারণে এখানে আমাদের মুনাফা অর্জন হবে এখানে। আর সেই মুনাফাটা আমরা এই চিত্রে দেখানো হচ্ছে, এই মুনাফাটা এই চিত্রের মধ্যে দেখানো হলো। এখন মুনাফা সর্বোচ্চ হবে কোন বিন্দুতে, আমরা ধরে নিলাম এই বিন্দুতে দেখো যেখানে মুনাফাটা হবে সর্বোচ্চ। এখানে দেখো যে আমি যদি উৎপাদনের পরিমাণ যদি বাড়ানো হয়, তাহলে আমাদের মোট মুনাফা পরিমাণটা কিরকম পরিবর্তন হয়। দেখা যাচ্ছে যে মুনাফাটা আস্তে আস্তে আমাদের বাড়তেছে, একটা পর্যায়ে সর্বোচ্চ, তারপরে আবার কমে যাচ্ছে। তাহলে কোন পয়েন্টে আমাদের মুনাফা সর্বোচ্চ হবে, এই পয়েন্টে আমাদের মুনাফা সর্বোচ্চ হবে। এখন এই পয়েন্টে মুনাফা সর্বোচ্চ হওয়ার জন্য আমাদের কি একটা কন্ডিশন শর্ত নির্ধারণ করব। সেই শর্তটা আছে আমরা বের করব যে কিউ2 পরিমাণ পণ্য উৎপাদন করলে আমাদের মুনাফা সর্বোচ্চ হবে। তাহলে এখন দেখো যে এই পয়েন্টে মুনাফা সর্বোচ্চ, আর এই কিউ2 পরিমাণে আমাদের টিআর ও টিসি এর ডিফারেন্সটা সবচেয়ে বেশি হবে, পার্থক্যটা সবচেয়ে বেশি। টিআর আর যে টিসি এর ডিফারেন্স সবচেয়ে বেশি হবে এই কিউ2 পরিমাণ পণ্য উৎপাদন করলে। এখন আমরা শর্ত নির্ধারণ করার চেষ্টা করি। তো এখন আমরা জানি যে এই পয়েন্টে যেহেতু আমাদের মুনাফা সর্বোচ্চ, তাহলে এই পয়েন্টে একটা ঢাল আমরা বের করব। ঢাল আঁকতে গেলে আমরা জানি যে একটা যে বিন্দুতে আমরা ঢাল বের করবো সেই বিন্দুতে আমরা একটা স্পর্শক অঙ্কন করব। স্পর্শ অঙ্কন করলাম। তো আমরা ঢালের সংজ্ঞা হিসেবে আমরা জানি এটা যে ভূমি অক্ষের পরিবর্তনের ফলে লম্ব অক্ষের যে পরিবর্তন হয় তার অনুপাত থেকে বলা হয় আমাদের ঢাল বলা হয়। তাহলে এখানে ভূমি অক্ষে হচ্ছে আমাদের পরিমাণ, আর লম্ব অক্ষে এখানে দেওয়া আছে আমাদের কি হচ্ছে প্রফিট বা মুনাফা দেওয়া আছে। তাহলে এখানে ভূমি অক্ষের পরিবর্তনের ফলে লম্ব অক্ষের যে পরিবর্তন হয় তার অনুপাতকে বলা ঢাল বলা হয়। তো আমরা জানি যে ভূমি অক্ষের সমান্তরাল একটা ঢাল কি হয়, 0 হয়। তার মানে এই পয়েন্টে যেহেতু মুনাফা সর্বোচ্চ, তাহলে এই পয়েন্টে আমার ঢাল কি হচ্ছে আমাদের 0। তাই এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় শর্ত, যে এখানে আমাদের মুনাফাকে যদি কেউ সাপেক্ষে অন্তরীকরণ করা হয়, বা আমরা যেটা বলি ঢাল বের করি যে কেউ পরিবর্তনের ফলে পায়ের যে পরিবর্তন হয় তার অনুপাতে ঢাল 0 হবে। তাহলে আমরা প্রয়োজনীয় শর্ত হচ্ছে ঢাল কি হবে, 0 হতে হবে। আমরা জানি পায়ের সূত্র জানি টিআর মাইনাস টিসি। এখান থেকে আমরা বের করলাম যে পাই করবো টিআর মাইনাস টিসি, দেখে আলাদা করলাম ডি টিআর আর ডি কিউ মাইনাস ডি টিসি ভাগ হচ্ছে ডি কিউ। তাহলে আমরা জানি প্রান্তিক আয় আমরা জানি হচ্ছে যে
পরিমাণের উৎপাদনের পরিমাণের পরিবর্তনের ফলে মোট আয় যে পরিবর্তন হয় তার অনুপাতকে বলা হয় প্রান্তিক আয়। আর উৎপাদনের পরিবর্তনের ফলে মোট ব্যয় যে পরিবর্তন হয় তার অনুপাতকে কি বলা হয় আমাদের প্রান্তিক ব্যয়। তাহলে আমরা জানি হচ্ছে প্রান্তিক আয়কে MR আর প্রান্তিক ব্যয় হচ্ছে MC ইকুয়াল 0। তো এটাকে আমরা লিখতে পারি কি MR ইকুয়াল MC। তাহলে আমরা মুনাফা সর্বোচ্চকরণে শর্ত হচ্ছে কি, প্রয়োজন শর্ত হচ্ছে MR MC সমান হবে। তার মানে আমার কাছে একটা ফার্ম কি পরিমাণ পণ্য উৎপাদন করলে তার মুনাফা সর্বোচ্চ হবে তা নির্ভর করে কিসের উপর, MR MC এর উপর। যেখানে MR MC সমান হবে সেখানে আমাদের মুনাফা সর্বোচ্চ হবে। এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় শর্ত। এখন আমরা পর্যাপ্ত শর্ত আছে। তারপর যদি আমরা উৎপাদন করে পাই তাহলে এটা কি হবে, ঢাল কি হবে আমাদের নেগেটিভ হবে। তার মানে এটারই ঢাল কি হবে, নেগেটিভ হবে। তার মানে এখানে আমরা বলতে যে পর্যাপ্ত শর্ত আছে এই প্রফিট এই ডি কিউ বা ডি কিউ ডি পাই বা ডি কিউ এটা আবার যদি আমরা ঢাল বের করি তাহলে সেটা কি হবে, নেগেটিভ হতে হবে। তাহলে ডি পাই বা ডি কিউ কি জানি আমরা, MR মাইনাস MC। তাহলে আমরা MR মাইনাস MC থেকে এখানে বের করলাম যে ডি MR ভাগ হচ্ছে ডি কিউ, ডি MC ভাগ হচ্ছে ডি কিউ। এখানে বোঝাচ্ছে এখানে যে MR রেখার ঢাল, এটা হচ্ছে MC রেখার ঢাল। তার মানে এখানে MR রেখার ঢাল MC রেখার ঢাল থেকে কি হবে, কম হবে। অর্থাৎ আমরা বলতে পারি MC রেখা MR রেখাকে নিজ দিক থেকে ছেদ করবে। তো শিক্ষার্থীবৃন্দ আমরা জানলাম, এটা আমাদের জানার জন্য যে একটা ফার্ম কি পরিমাণ পণ্য উৎপাদন করলে মুনাফা সর্বোচ্চ হবে তার কন্ডিশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত আর একটা হলো আমাদের পর্যাপ্ত শর্ত। প্রয়োজন শর্ত কি, আমাদের MR আর MC সমান হতে হবে। আর পর্যাপ্ত শর্ত হচ্ছে আমাদের MC রেখায় MR রেখাকে নিজ দিক থেকে ছেদ করবে। তো শিক্ষার্থীবৃন্দ, যদি আমার এই ক্লাসটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর যদি আরো অন্য বিষয়ে যদি কিছু জানতে চাও বা যারা আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে এটা কমেন্ট করে অবশ্যই আমাকে এটা বলবেন যে আরো কোন বিষয়ে আপনারা জানতে চান। আমার এই ক্লাসে যদি কোনো ধরনের বুঝতে সমস্যা হয় বা কেউ যদি বুঝতেছে না বা তার জন্য আমি কি বলবো যে ক্ষমা চাচ্ছি, ভুল হতেই পারে। আর যদি এই ক্লাসে যদি কোনো ধরনের যদি আমার আরো কিছু ঠিক আছে। তো আজকে আমরা একটা আমরা ক্লাস সম্বন্ধে একটা আইডিয়া নিলাম। আমরা পরবর্তীতে আমরা পণ্য প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্মে যে সর্বকালীন বার্ষিক কিভাবে অর্জন করে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই নিরাপদ থাকবেন, সবাই বাসায় থাকবেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে আমাদের ঘরের বাইরে যাওয়া নিষেধ। আমরা চেষ্টা করবো সবাই বাসায় থাকবো, নিরাপদে থাকবো। আল্লাহ হাফেজ।